খুবই দুঃখিত আসলে এখানে আসলে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আমরা কিছুটা সময় নষ্ট করলাম আপনাদের। সবাই শুনতে পাচ্ছেন তো? জি ওকে 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 জি ভাই, শোনা যাচ্ছে। ওকে। এখন দেখেন আমি শুরু এই পর্যন্ত আসছিলাম প্রোডাকশন এন্ড সেক্রেশন অফ রেনিন। এটা একাধারে হরমোন, এটা একাধারে এনজাইম, এটা একাধারে প্রোটিন। এরপরে হচ্ছে আমি একটা সূত্র দিয়েছি যেই ক্ষেত্রে আইএন থাকবে তাহলে বুঝবেন ওটা হরমোন, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এক না, কিছু কিছু এক্সেপশন উদাহরণ হয় না। আর যখন জাইম, আইম, এজ, লেস, পেজ এই ধরনের শব্দ থাকবে সেটা হবে এনজাইম। এরপরে হলো গ্লুকোজেনেসিস। যে কোনো শব্দের সাথে যখন জেনেসিস কথাটা থাকবে, যেমন স্পারমেটোজেনেসিস রিপ্রোডাক্টিভ সিস্টেমে আলোচনা করব। জেনেসিস মানে হলো কোনো কিছু তৈরি হওয়া বোঝায়। আর যখন লাইসিস থাকে, এখানে জেনেসিস না থেকে যদি হতো গ্লুকোলাইসিস তাহলে ব্রেকডাউন অফ গ্লুকোজ। আর যেহেতু জেনেসিস সিনথেসিস অফ গ্লুকোজ, ফ্রম অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের গ্লুকোজ হয়। এই কথাটা বারবার আসবে। আপনারা যখন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যাবেন আপনাদের এই শব্দগুলো অসংখ্যবার আসবে, সুতরাং এখন থেকে হ্যালো ভাইয়া, হ্যাঁ এখানে তো গ্লুকোনিওজেনেসিস হবে না? গ্লুকোনিওজেনেসিস, হ্যাঁ এই কথাটাই হবে। গ্লুকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস নতুনভাবে ওই কথাটা এখানে বেশি ইয়ারফুল হয়, তবে এটা তো সমস্যা নাই। তো গ্লুকোনিওজেনেসিস কথাটাই বেশি ইয়ে হয়। আর এটা আসলে আমার ইয়ে তৈরি না, তো এটা এখানে গ্লুকোজেনোনিওসিসটাই বেশি হবে, বেশি ভালো এখানে পারফেক্ট হয়। এবং সমস্যা নাই, এটা থাকলেও সমস্যা নাই। আর স্ট্রাকচার, দেখেন হাইলাম অফ দ্য কিডনি, আগে দ্রুত চলে যাচ্ছি কারণ আমাদের সময় চলে যাচ্ছে। হাইলাম অফ দ্য কিডনি, হাইলাম মানে হলো দরজা। আমরা জানি আমাদের কিডনির যে বর্ডার সারফেস গুলো আছে, কিন্তু ওখানে যদি দরজা না থাকে তাহলে ভিতরে ঢুকবো কেমন করে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাইলাম দিয়েছে। এই হাইলাম আরেক জায়গায় আছে, সেটা হচ্ছে লাংসে। লাংসের একটা হাইলাম আছে, সেখানে আমাদের আর্টারি, তারপরে নার্ভ, তারপরে ভেইন, এগুলো ওখানে ঢুকেছে। শুনতে পাচ্ছি না, শব্দ হচ্ছে। একটা সাউন্ড আসতেছে, কারেন্ট চলে আসছে মনে হয়। ওকে, তারপরে হাইলাম অফ কিডনি একটু সমস্যা ছিল এখানে। দা হাইলাম মানে হলো একটা দরজা, এই দরজার ভিতর দিয়ে কে কিডনির ভিতরে ঢুকবে আর কে বের হবে? এখানে নিশ্চয়ই মানুষ ঢুকবে না, ঢুকবে হচ্ছে রেনাল ভেইন, রেনাল আর্টারি আর রেনাল পেলভিস। এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন যে কে কে ঢুকেছে, এটা মনে রাখার জন্য এখানে আমি লিখে দিয়ে চেয়েছিলাম। তাহলে এখানে ভ্যাপ, VAP, ভ্যাপ মনে রাখবেন, ভ্যাপ অ্যান্টেরিয়র দিক থেকে ভ্যাপ, ভিতে ভেইন, এতে আর্টারি, পিতে পেলভিস। এই তিনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। VAP, ভ্যাপ দিয়ে মনে রাখবেন যে ভ্যাপ কিডনির ভিতরে ঢোকে অ্যান্টেরিয়র থেকে ভেইন, তারপরে মিডিলের আর্টারি, সবচেয়ে পোস্টেরিয়র থাকে হচ্ছে রেনাল পেলভিস। আর এই পেলভিসটা অনেকটা ফানেল শেপ। এই প্রশ্নটাও আসে যে পেলভিসের শেপ কেমন, উত্তর ফানেল শেপ। আচ্ছা, এই যে রেনাল পেলভিসের কথাটা আবার আসছে, ফানেল শেপ স্ট্রাকচার। দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য ইউরেটার ইন দ্য কিডনি, মানে ইউরেটারের সামনের অংশটাই হলো আমাদের এই রেনাল পেলভিস, হুইচ অ্যাক্টস অ্যাজ এ রিসেপ্টাকল ফর দ্য ইউরিন ফর্ম বাই দ্য কিডনি। মানে এটা ইউরিন যেই কিডনি যে ইউরিনটা ফর্ম করে সেটাকে রিসিপ্টাকল মানে রিসিভ করে কিছু সময়ের জন্য সে রাখে। রাখার পরে আবার এই যে মেজর ক্যালিক্স এবং মাইনর ক্যালিক্স এরাও কিছু সময় ধরে রাখে, তারপরে রেনাল পেলভিস হয়ে বের হয়ে যায়। মেজর ক্যালিক্স 2টা বা 3টা থাকে, এটা মনে রাখেন। আর মাইনর হলো 18 নাম্বার। এই জিনিসগুলো আসে, এটাও আসার মতো এবং মনে রাখেন। এবং এইটা ওই যে আমি যে আমার সুন্দর করে খাতায় লিখে দিয়েছিলাম ট্রাকিয়া, ওইখানে সিমিলারিটি লিখেছি, ওইটা মুখস্থ করলে এটা আপনাকে আর দেখাও লাগবে না ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওখান থেকেই মুখস্থ হয়ে যাবে। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে পরে জানাবেন। আই এম সরি, আমার কথাগুলো একটু খালি জোরে হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় আসছি, সেটা হচ্ছে নেফ্রন। নেফ্রন যে ভালোভাবে না বুঝবে সে ফার্মাসিতে ফেল করবে, সে বায়োকেমিস্ট্রিতেও ফেল করবে, সে সব জায়গায় বোকা, আর কোনো কিছু বুঝবেও না। এই জন্য আমরা নেফ্রনে আসছি। নেফ্রনটা খুব সুন্দরভাবে দেখতে হবে। এই যে স্ট্রাকচারটা, এটা সম্বন্ধে মোটামুটি সবাই অনেক ভালোভাবে জানেন, কিন্তু এইখানে আগে দেখেন নেফ্রন স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। বলেন তো নেফ্রন আর কোথায় কোথায় আছে কিডনি ছাড়া? বলেন তো নেফ্রন কিডনি ছাড়া কোথায় কোথায় থাকে?
কেউ বলেন, কেউ কিছু বলেন। শুধু কিডনিতেই তো থাকে। উত্তর হবে শুধুমাত্র কিডনিতে থাকে, কারণ এটা আসলে থাকে না। আমি আপনাদের ব্রেনটাকে একটু জাস্টিফাই করলাম। এইটা এমন একটা সেল যা সারা শরীরের মধ্যে একটা একটা সেল যদি ড্যামেজ হয়ে যায় আপনি আর পাবেন না। এই জন্য পেশাব তখনই বলেছি, চাপ দেওয়ার আগে, ব্যথা পাওয়ার আগে সাথে সাথে পেশাব করে নেবেন। এইগুলা এত ইম্পর্টেন্ট একটা সেল। আর এইটা অনেকটাই হোমোলোগাস, মানে এটা অনেকটাই দেখতে আমাদের নার্ভ সেলের নিউরনের মতো। ওটাও স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, আর এটা হলো কিডনির। ওটারও দুইটা অংশ থাকে, বডি অ্যান্ড প্রসেসেস, আর এইটারও দুইটা অংশ থাকে। আচ্ছা, এখানে আমি পরে আসতেছি, কিন্তু এইখানে দেখেন ডেফিনেশন, দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। নাম্বার অফ নেফ্রন, ইজ কিডনি কন্টেইন অন অর 1.2 মিলিয়ন নেফ্রন। এটা মুখস্থ রাখতে হবে, খুবই খুবই আসে। বোথ কিডনি 2 or 2.4 মিলিয়ন নেফ্রন। ঠিক আছে, এই কথাটা সুন্দরভাবে মুখস্থ রাখবেন। আর এটা হচ্ছে এক একটা কিডনি এক একটা, এটা আবার দুইটা ভাগে, রেনাল কর্পোসল অ্যান্ড রেনাল কর্পোসল অ্যান্ড রেনাল, এই যে দুইটা আসছে একসাথে। একটা হলো রেনাল কর্পোসল, কি ব্যাপার, একটা রেনাল টিউবুল। কিন্তু সেটা এখানকার ইয়ে কই, কেটে গিয়েছে নাকি, দাঁড়ান, মনে হয় এখান থেকে দুইটা রেনাল কর্পাসেল দেওয়া হবে। সেটা মানে আমার ইয়ে থেকে মনে হয় ওটা উঠে গিয়েছে। যাই হোক, আপনারা জানেন সেটা হলো রেনাল টিউবুল। হ্যাঁ রেনাল কর্পোসল। ভাইয়া কার্ডিয়াক প্লাস বইতে এটাই দেওয়া আছে, রেনাল টিউবুল, ঠিক আছে, দুটাই কর্পাসেল দেওয়া আছে কিন্তু এখানে টিউবুল হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখানে এখানে ওকে ওকে, ঠিক আছে। এটা কিন্তু একটা রেনাল কর্পোসল আর একটা রেনাল টিউবুল। টিউবুল কথাটার মানে কি? টিউবুল মানে হচ্ছে আসলে টিউব, কিন্তু টিউবুল কথাটা কেন যুক্ত হলো, আমি বারবার বলছি একটা টার্ম আমি আলোচনা করব যেন আপনার এই ধরনের টার্ম আর আপনার সমস্যা না হয়। রেনাল টিউব দিতে পারতো, টিউব মানে তো টিউব, টিউবুল দেওয়ার কারণ কি? টিউবুল মানে হচ্ছে, টিউব মানে নালী, আর টিউবুল মানেও নালী। পার্থক্য হচ্ছে টিউবুল মানে হচ্ছে নালিকা। একটা টার্ম মনে রাখেন, যখন কোনো কিছুর সাথে উল যুক্ত হয় তখন বুঝতে হবে সেইটার সবচেয়ে ছোট ইউনিটকে বলে। যেমন আর্টারি, আর্টারি হলো মোটামুটি মাঝারি, কিন্তু আর সবচেয়ে ছোট অংশের নাম আর্টারি ওলস। ভেইন হলো মাঝারি, যখন ভেনি ওলস যুক্ত হয় সবচেয়ে ছোট অংশকে বোঝায়। আন্দাজে কিভাবে দিবেন, হঠাৎ করে আপনার ওই টার্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কিন্তু দেখলেন ওলস আছে আর ওখানে বলা হয়েছে কোনটা সবচেয়ে স্মল, যেটার সাথে ওলস যুক্ত থাকবে সেটা দিয়ে দিবেন, তাহলে সেটা স্মল বোঝাবে। এবং এই ওলসের কাছে যদি এ যুক্ত থাকে বুঝতে হবে সবচেয়ে বড়টাকে বোঝাচ্ছে। যেমন আর্টারি, ওয়াই বাদ দিয়ে যখন এ যুক্ত হয়ে যায় তখন ওইটা হয় অ্যাওর্টা। অ্যাওর্টা মানে হলো সবচেয়ে বড়। আবার ভেইন, ভেইনের কাছে যখন এ যুক্ত হয় ওটা হয়ে যায় ভ্যানা কাভা, মানে সবচেয়ে বড়টা। একটা টার্মের সাথে কতটা রিলেটেড দেখছেন। আমি হচ্ছে যে এটা নিয়ে ইয়ে করব, কিন্তু এখানে দেখেন যে ইম্পর্টেন্ট একটা, দাঁড়ান অ্যাডমিট করে নিচ্ছি। এটা 3 পোরশন। তার আগে আমাদের ইউরিনারি সিস্টেমের যে রেনাল টিউবুলটা, যে পার্টস হলো দুইটা, একটা হলো রেনাল কর্পোসল আর একটা হচ্ছে রেনাল টিউবুল, যেটা বলতেছিলাম। এই যে কর্পোসাল, ইট ইজ লোকেটেড ইন দ্য কর্টেক্স, এই প্রশ্নটা আসতে পারে যে এটা কর্পোসলটা কোন জায়গায় থাকে। আমি কিন্তু তখনও বুঝাইছিলাম ওই যে আমার একটা চিত্রের মাধ্যমে, পরবর্তীতে দেখে নেবেন যে কর্টেক্সে থাকে রেনাল কর্পোসল, এই জন্য ওর কালার ওরকম হয় যেটা ব্রেনের মতো। ইট হ্যাজ 2 পোরশন, মানে এইটার আবার দুইটা পোরশন আছে, একটা হলো গ্লোমেরুলাস, আর গ্লোমেরুলাস হলো টাপ অফ ক্যাপিলারিস। অনেকগুলো ক্যাপিলারি একসাথে যুক্ত হয়ে প্রায় কতটা থাকে ভালো করে শুনে নেন, 50 থেকে 60টা ক্যাপিলারিস মিলে একটা গ্লোমেরুলাস তৈরি করে। আর ওর সাথে একটা ক্যাপসুল থাকে যেটা কাপ শেপের মতো, বোম্যানস ক্যাপসুল, যেটা গ্লোমেরুলার ক্যাপসুল। ইট ইজ কাপ শেপ স্ট্রাকচার দ্যাট এনক্লোজ দ্য গ্লোমেরুলাস, এবং গ্লোমেরুলাসের শেষে এটা ইয়ে থাকে। এখন এইখানে দেখেন একটা নাম্বার 1.2 মিলিয়ন নেফ্রন আমাদের একটাতে থাকে, তাহলে দুইটাতে 2.4, মানে 24 থেকে 25 লক্ষ নেফ্রন থাকে। এক একটা নেফ্রন আপনার টিউবুল বা আপনার এক একটা নেফ্রন মোটামুটি 3 সেন্টিমিটার করে লম্বা হয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় কর্নেওয়ালা জাত। এক একটা কিডনি যদি 3 সেন্টিমিটার লম্বা হয় তাহলে 24 লক্ষ কিডনি কত লম্বা? 24 লক্ষ কিডনি প্রায় 72 কিলোমিটারের সমান, অর্থাৎ 45 মাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 45 মাইল তথা 72 কিলোমিটার রাস্তাকে ছোট্ট একটা কিডনির ভিতরে আল্লাহ সাজায় রাখছে। দেখেন আমার আল্লাহ কত বড় মহান, সবাই বলি আলহামদুলিল্লাহ।
এরপরে হলো শুধুমাত্র কি সেখানে নেফ্রন থাকে, এর ছাড়া তো যে রেনাল পিউবিলস, তারপরে হচ্ছে পিরামিড, কত কিছু এখানে আছে। তাহলে আমাদের 72 কিলোমিটার লম্বা এই নেফ্রন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিডনির ভিতরে রেখেছে। আর এটা হচ্ছে রেনাল কর্পোসাল, আর হলো যে টিউবুলস, এগুলো আমি ওখানে গিয়ে বুঝাবো ওই ইয়াতে। এরপরে হলো রেনাল কর্পোসালের 3টা, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ওইটা এখন আমি এইখানে এসে দেখেন প্রত্যেকটি কথার অর্থ বোঝাই দিচ্ছি। এই দেখেন এটা হলো আমাদের এটা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে বলেছিলাম গ্লোমেরুলাস কি, প্রশ্নতে আসবে। হোয়াট ইজ গ্লোমেরুলাস? এ টাপ অফ ক্যাপিলারিজ। কয়টা ক্যাপিলারিজ থাকে? 50 থেকে 60টার মতো ক্যাপিলারিজ দিয়ে এইখানে গ্লোমেরুলাস তৈরি হয়। আর এই গ্লোমেরুলাসের ভিতরেই আমাদের যে কাজটা হয়, কিডনির ইউরিন ফর্মেশন করে 3টা প্রসেসে। একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্টারেশন, একটা হলো সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, আর একটা হচ্ছে সেক্রেশন, অ্যাক্টিভ সেক্রেশন। এই 3টা প্রসেসে এইগুলো ভাই অবশ্যই বুঝবেন, কারণ এইখানেই রয়েছে আমাদের সব ইম্পর্টেন্ট তথ্য। এখান দিয়েই সব ফার্মাকোলজি, এখান থেকেই সবকিছু। এইখানে যে বোঝে না ও সারা জীবন পস্তাবে। এইখানে অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন। এখন দেখেন এরপরে এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এর কতগুলো অংশ আছে নেফ্রনের? 2টা অংশ। একটা হলো আপনার হচ্ছে কর্পোসাল, মানে এই অংশটা কর্পোসালের 2টা অংশ, একটা হলো গ্লোমেরুলাস আর একটা হলো বোম্যান্স ক্যাপসুল। আর রেনাল টিউবুলের আবার অনেকগুলো অংশ আছে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল যেটা হচ্ছে যে এটা, আর তারপরে আছে হচ্ছে লুপ অফ হেনলি, একটা অ্যাসেন্ডিং আর একটা হলো ডিসেন্ডিং। এই যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং শব্দটা আরেক জায়গায় আছে, সেটা হলো নার্ভাস সিস্টেমে। অ্যাসেন্ডিং স্যার ট্রাক্ট, খুব দ্রুত হয়ে যাচ্ছে, অ্যাসেন্ডিং একটু যদি ইয়ে করতে। ডিসেন্ডিং ট্রাক্ট। এখন দেখেন জি। এই যে বৌমান্স লার্জ ক্যাপসুল, ইন্টেস্টাইন আছে। ওকে বোঝাচ্ছি। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কথাটা নার্ভাস সিস্টেমে আছে। অ্যাসেন্ডিং ট্রাক্ট আর ডিসেন্ডিং ট্রাক্ট, দ্য কালেকশন অফ নার্ভ ফাইবার উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইটস কল ট্রাক্ট। সেই ট্রাক্টটা যেটা মাথার ব্রেনের থেকে নিচের দিকে আসে সেটাকে বলা হয় ডিসেন্ডিং, আর যেটা উপরের দিকে যায় ওটাকে বলা হয় অ্যাসেন্ডিং। ঠিক এরকম এই অংশটা হলো লুপ অফ হেনলি। আমি সব ক্লিয়ার করব। এই যে দেখেন এই যে কনভলিউটেড টিউবুল, এর নাম হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। নাম হলো কেন? কারণ দেখেন আমাদের এখানে 2টা পেঁচানো জায়গা আছে, এই একটা পেঁচানো জায়গা আর এই পাশে একটা পেঁচানো জায়গা। তাহলে এইটার নাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, মানে হলো প্রক্সিমাল, আর ডিস্টাল শব্দটা মানে হলো সামনে এবং দূরে। যেমন অ্যান্টিরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে, আর প্রক্সিমাল মানেও সামনে, ডিস্টাল মানে হচ্ছে দূরে। প্রক্সিমাল মানে সামনে যেই, কনভলিউটেড মানে পেঁচানো, তাহলে সামনে যেই পেঁচানো অংশটা ওটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এরপরে এইখানে তো বলেছে এটা হলো বৌমান্স ক্যাপসুলটা, আপনারা জানেন। এরপরে নিচের দিকে যখন আসলো, এইটাকে এই যে ইউ আকৃতির ধারণ করলো, এইটা হচ্ছে লুপ অফ হেনলি। এইটা হলো একজন জার্মান অ্যানাটমিস্ট এবং প্যাথোলজিস্ট, যিনি 1800 সালের দিকে আবিষ্কার করেছেন এই লুপ অফ হেনলি। একজন অ্যানাটমিস্ট এবং একজন মাইক্রোবায়োলজিস্ট, যিনি ওনার নাম হচ্ছে জ্যাকব হেনলি। তিনি 1800 সালের দিকে এই ইউ আকৃতির জিনিসটা আবিষ্কার করেছেন। এর 2টা অংশ, একটা হলো উপরে এখান থেকে নিচের দিকে আসছে ডিসেন্ডিং, আর একটা উপরের দিকে গেছে যেটা হলো অ্যাসেন্ডিং। এই টার্মটা আমাদের অ্যাওরটার সাথে আছে, আর্টস অফ অ্যাওরটা, অ্যাসেন্ডিং অ্যাওরটা, ডিসেন্ডিং অ্যাওরটা, সেই জিনিসটা এখানে। এরপরে দেখেন এর পাশে এই যে ভাজা রেকটা, মানে হলো এর আশেপাশের পেরিটিউবা, এগুলোকে বলা হয় পেরিক্যাপিলারিস, মানে হলো এই টিউবুলের পাশাপাশি যখন থাকে তখন পেরি বলে। ভাজা রেকটা, আপনারা আরো শব্দ পাবেন, আমি বারবার বলতেছি, একটা শব্দ বোঝাবো, এটা যেন আপনার সারা জীবন কাজে লাগে। এই ভাজা রেকটা মানে হলো কিডনির সাথে থাকলে রেকটা হবে। ভাজা ভেনোরাম, যখন ভাজা ভেজোরাম থাকবে বুঝতে হবে যে ভেসেলের সাথে যখন এইভাবে ক্যাপিলারিস থাকে, যেমন বড় বড় গ্রেড ভেসেল, আর্টারি এবং ভেইন, এর পাশে যখন এরকম পেঁচানো থাকবে তখন তার নাম হয়ে যাবে ভেজোরাম। আর এটা যদি নার্ভের আশেপাশে যখন সাপ্লাই দিবে তখন তার নাম হবে ভেজা নার্ভোরাম। এই ধরনের শব্দ যখন আসবে অন্যান্য সিস্টেমে পড়তে গিয়ে অথবা নার্ভাস সিস্টেমে, ভেজা শব্দটা যখনই আসবে বুঝতে হবে এর আশেপাশের ক্যাপিলারিসকে বুঝাচ্ছে। এর একটা গুরুত্বপূর্ণ ফাংশন এখানে আছে। প্রক্সিমাল কনভলিউটেড কেন বলা হলো? সামনের অংশ। কনভলিউটেড মানে হলো পেঁচানো অংশ, ডিস্টাল মানে হলো দূরের পেঁচানো অংশ। আমাকে একটু বলেন তো, এইখানে পেঁচায়া দিল কেন আল্লাহ? সোজাই দিয়েছিল, এখানে পেঁচানোর কি দরকার ছিল বলেন তো? কি জন্য এখানে পেঁচানোর দরকার হলো? এটা ক্যাপিলারি নেটওয়ার্ক, এই জন্য। জি না, ক্যাপিলারি নেটওয়ার্ক তো সব। এই যে পেঁচানো, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জ্ঞানী, প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করেন। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার হচ্ছে পেঁচানো, আর এই কারণ পেঁচানো কারণ হলো আমরা জানি ইউরিন
তিনটা প্রসেসে হয়, একটা হলো ফিল্ট্রেশন, আর একটা হচ্ছে রিঅ্যাবজর্পশন, আর একটা হচ্ছে সেক্রেশন। এখন হচ্ছে এই যে ফিল্ট্রেশন জিনিসটা যখন হবে, সেখান থেকে আবার এই জায়গায় দিয়ে রিঅ্যাবজর্পশন হবে। তাহলে এই রাস্তা যদি আল্লাহ শুরু করে দিত, তাহলে এইখান থেকে ফিল্ট্রেট হওয়া জিনিসটা খুবই দ্রুত পার হয়ে যেত। তখন রিঅ্যাবজর্পশন করতে মানে ওর সাথে সাথে পারতো না, অতি দ্রুত ফিল্টারেটটা চলে যাইতো, আর ধরে রাখতে পারতো না। এই জন্য আল্লাহ বাঁকা করে দিয়েছে। আপনি একটা গাড়ি ড্রাইভ করতেছেন, সোজা রাস্তা, অনেক দ্রুত আপনি এর স্পিড বাড়ায় যেতে পারবেন। যদি পাহাড়ের উপরে এরকম আঁকা বাঁকা রাস্তায় যান, আপনাকে আস্তে আস্তে যেতে হবে। তাহলে এখান হয়ে ফিল্টারেট হওয়া যে পানিটা এখানে ঢুকবে, সেটা আস্তে 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 বাঁকা বাঁকা হয়ে আসবে। এই সুযোগে এই যে পেরিটিউবার, এই যে পেরিক্যাপিলারিস গুলা, ভাষা রেক্টা গুলা, এইখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলা ইচ্ছা মতে আস্তে আস্তে পর্যবেক্ষণ করে টেনে নিয়ে ও আবার অ্যাফারেন্ট এবং ইফারেন্ট আর্টেরিওলের ভিতরে ঢুকাই দিতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাঁকা করে দিয়েছেন। ক্লিয়ার? তাহলে এই যে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট, এইখানে গ্লোমেরুলাস কিভাবে কি করে দেখেন, ভালো করে খেয়াল করেন। এই যে গ্লোমেরুলাস, এই জায়গায় এক্সট্রা একটা সেল আছে, আমি কিন্তু ধরবো এবং আমি পরীক্ষা নিলে এটা দিব। গ্লোমেরুলাসের এখানে একটা এক্সট্রা সেল আছে, তার নাম হলো পোডোসাইট সেল। কি সেল? পোডোসাইট সেল। আপনি বাসায় আপনার মা যখন মাছ রান্না করে, মাছ কাটার পরে দেখেন, মনে করেন পুঁটি মাছ কেটেছে, পুঁটি মাছ কাটার পরে ওখানে ছোট ছোট চাঁদা বা ছোট ছোট মাছও ছিল। এখন এই মাছটা সুন্দর করে কেটে যখন এই মাছটাকে যখন আপনার পরিষ্কার করতে যায়, তখন দেখবেন হাত দিয়ে এটাকে কি করে ছাকার ফলে হাতের আঙ্গুল দিয়ে কিছু কিছু মাছ পড়ে যায়, আর বড় বড় মাছগুলো থেকে যায়। কিছু কিছু আঙ্গুল দিয়ে যখন ছোট ছোট মাছ পড়ে গেল, তখন আপনি কি করবেন? ছোট ছোট মাছগুলোকে ফেলে দিবেন, নাকি আবার আপনি ছোট মাছটা ধরে নিয়ে এসে পাত্রে রাখবেন? নিশ্চয়ই আবার পাত্রে রাখবেন। এই যে আবার ধরে নিয়ে এসে পাত্রে রাখলেন, এইটার নাম হচ্ছে রিঅ্যাবজর্পশন। আর আপনি আঙ্গুল দিয়ে যে পানির থেকে পানিগুলো সরাইয়া দিয়ে বড় বড় মাছগুলোকে রাখলেন, এটার নাম হচ্ছে ফিল্ট্রেশন। আর এই ফিল্ট্রেশনের আরেক নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। আপনি আপনার বাসায় ছাঁকনির দিকে তাকান, যেই ছাঁকনি দিয়ে আপনি শরবত অথবা পানি ছাঁকেন, দেখেন ওর স্ট্রাকচারটা কেমন। আমি একটা ছাঁকনি নিয়ে আসছিলাম, বাট আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। যেই ছাঁকনির চারপাশে থাকে স্টিল, কিন্তু মাঝখানে থাকে অনেক একটা পাতলা পর্দার মতো জিনিস, যার ভিতর দিকে পানি বের হয়ে যায়। তার মানে এইখানে একটা পাতলা পর্দার মতো জিনিস থাকতে হবে, সেইটার নাম হলো পোডোসাইট সেল। যেই সেলের মাধ্যমে আলট্রা ফিল্ট্রেশন বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়। হওয়ার পরে ওইখান থেকে বের হয়ে এই রেনাল টিউবেলস এর ভিতরে ঢোকে। প্রথমে ঢোকে হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, এরপরে এইভাবে এখান থেকে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে হয়ে এই জায়গায় চলে আসে। এখন কথা হচ্ছে রিঅ্যাবজর্পশন, এই প্রশ্নটা বারবার আসে যে রিঅ্যাবজর্পশন কোন জায়গায় বেশি হয়? রিঅ্যাবজর্পশন কোন জায়গায় বেশি হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবে, নাকি ডিস্টাল কনভলিউটেড টিউবে, নাকি কালেক্টিং টিউবুলে, নাকি এইখানে? এই প্রশ্নটা কিন্তু আসবে, আপনাদের প্যাচ লেগে যেতে পারে। আমি ক্লিয়ার করে দিচ্ছি, রিঅ্যাবজর্পশন সবসময় প্রায় 80% রিঅ্যাবজর্পশন ঘটে হলো এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, আর 20% বাকি এইখান থেকে এইটুকু হয়। তাহলে রিঅ্যাবজর্পশন কোথায় বেশি হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। মনে রাখার জন্য, এই যে বৌমান্স ক্যাপসুল, এই বৌমা কি করলো, এই পাশে আশেপাশে কয়েকটা লোক দাঁড়ায় আছে লাইন ধরে। এই বৌমা এদেরকে কিছু আম দিল, দিয়ে বললো আমগুলো আমাকে আবার ফিরিয়ে দেন। এখন আমগুলো যদি বৌমাকে ফিরিয়ে দিতে যায়, তাহলে এই আগে দিবে, নাকি এই পাশেরটা আগে দিবে, নাকি এই আগে দিবে? আগে দিবে, ওর কাছে কাছে যে আছে সে দ্রুত দিতে পারবে। এই হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এই কথাটা মনে রাখবেন যে বৌমান্স ক্যাপসুল, এই বৌমা যদি কোনো কিছু এদের দেয়, সবার আগে ফিরিয়ে দিবে হলো ওর সামনে যে থাকে সে, তারপরে যে সে। এই জন্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 80% রিঅ্যাবজর্পশন হয়। প্রশ্নটা বারবার আসে, রিঅ্যাবজর্পশন কোথায় বেশি হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। এখানে আরেকটা প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট, যে প্রশ্নটা আসে আমাদের সোডিয়াম, আপনার গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড। 100% রিঅ্যাবজর্পশন হয় কোথায়? সেটা হলো এইখানে। আর 50 থেকে একটা দেখুন কয়েকটা টার্ম, সবচেয়ে বেশি রিঅ্যাবজর্পশন ঘটে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, এই একটা টার্ম। তারপরে এই রিঅ্যাবজর্পশনের ভিতরে পানি, শুধুমাত্র পানি 60 থেকে 70% রিঅ্যাবজর্পশন হয় এখানে, বাকিগুলো এই জায়গায়। তারপরে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এবং বাইকার্বনেট, মনে রাখেন, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড বাইকার্বনেট, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড বাইকার্বনেট, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড বাইকার্বনেট একেবারে 100% রিঅ্যাবজর্ব হয় হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। প্রশ্ন আসবে যে গ্লুকোজ কোথায় হয়, অথবা
অ্যামাইনো অ্যাসিড কোন জায়গায় কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয় বলবেন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। আর পানি কত পার্সেন্ট হয়? 60 থেকে 70%। আর টোটাল রিঅ্যাবজর্পশন কত পার্সেন্ট? 80%। এখন হলো এই জায়গায় হলো বাকি 20% এইটুক বরাবর দেওয়া হয়। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সেটা হলো যে সোডিয়াম এজুকেট পানি, এজুকেট ওয়াটার সেক্রেশন হয় কোথায়? সেটা হলো এইখানে। সেটা কিভাবে হয় আমি পরবর্তীতে যাব। আর এটা হলো কনভলিউটেড টিউবুলে, এখানে সেক্রেশন হয় এই জায়গায়। তাহলে সেক্রেশন হয় কোথায়? ডিস্টাল এবং কালেক্টিভ টিউবুল এই পাশগুলোতে। প্রক্সিমাল কি হয়? এখানে সেক্রেশন হয়। যদি বলে সেক্রেশন কোথায় হয়, প্যাচ লাগাবেন না। রিঅ্যাবজর্পশন সবচেয়ে বেশি হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে, সেক্রেশন সবচেয়ে বেশি হয় ডিস্টাল কনভলিউটেড টিউবুলে, কারণ এটা শেষের অংশ, এখান থেকে দ্রুত সেক্রেশন হবে। আর 50 থেকে 60% পানি এখানে হয়, 80% কি হয়? 80% পুরা রিঅ্যাবজর্পশন এখানে হয়, 20% বাকিগুলোতে হয়। আর অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ পুরা রিঅ্যাবজর্পশন হয় আমার এই জায়গাতে। ক্লিয়ার? আর এই জায়গাতে কনভলিউটেড টিউবুলের উপরে একটা হরমোন কাজ করে, সেটা হলো ADH হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা প্রোডাকশন হয় কোথায়? হাইপোথ্যালামাস থেকে। এরপরে ওখানে ব্যাংকে জমা রাখে, সেটা হলো পিটুইটারি গ্ল্যান্ডে। এরপরে পিটুইটারি গ্ল্যান্ডকে হুকুম দিলে কিভাবে কি হয় সেটা আমি বুঝাবো। কত টাইম আছে? নেন সমস্যা নাই, আছে মনে হয়। তাড়াতাড়ি মানে এইটা বোঝানোর এত বড় একটা চ্যাপ্টার, গ্লোমেরুলাসের সেলটার নাম আরেকবার একটু বলেন। আমি যদি এইটাকে আলোচনা করি তাহলে 2 ঘন্টা লাগবে শুধুমাত্র এইটাকে শেষ করতে। এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস। পোডোসাইট সেল। হ্যাঁ, এই জায়গায় Podocyte cell। মনে রাখার জন্য মনে রাখবেন যে আপনার বাড়িতে একটা ছাঁকনি আছে, সেই ছাঁকনিতে যদি আমি পানি যদি ছাঁকতে যাই তাহলে অবশ্যই এখানে একটা ছিদ্র ছিদ্র জিনিস লাগবে। তো এখানেও একটা ছিদ্র ছিদ্র জিনিস লাগবে, ওইটার নাম হলো পোডোসাইট সেল। এটা হলো অক্টোপাসের মতো, একে চাপ দিয়ে ধরে রাখে। ওর অক্টোপাসের যেমন হাত পা আছে, ওই সেলটারও হাত পা আছে। ওই হাত পার নাম হলো পেডিকোল। ওর হাত পার নাম হলো পেডিকোল। ওর হাত পার নাম হলো পেডিকোল। আর ওই সেলটা স্পেশাল একটা সেল, ওই সেলটার নাম হচ্ছে পোডোসাইট। ক্লিয়ার? এইভাবে রিঅ্যাবজর্পশন হয়। এটা হচ্ছে গ্লোমেরুলার মা। শব্দ করছেন কি? ভাই শব্দ ভাইয়া বানানটা কিরকম হবে? PODO পোডো, CITE পোডোসাইট। বলেন তো এই পোডোসাইট সেলটা মেচুয়ার সেল না ইমমেচুয়ার সেল? একজন বলেন। পোডোসাইট এই সেলটা মেচুয়ার সেল না ইমমেচুয়ার সেল? বলেন। ম্যাচিউর সেল। কেমনে বুঝলেন? ম্যাচিউর। কেমনে বুঝলেন? গ্লোমেরুলাসে তো 4টা এত তো সেল থাকে। কাজ করে এই জন্য। জি না। হ্যাঁ, CITE থাকলে Site ম্যাচিউর আর CYTE থাকলে ইমেচিউর। শুনেন, আপনারা পড়েছেন বোন সিস্টেম। বোনের ভিতরে বোনের সেল কয়টা? 3টা, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। আপনাদের বারবার একটা প্রশ্ন আসে যে অস্টিওসাইট মেচুয়ার সেল না ইমমেচুয়ার সেল? ওটা হচ্ছে মেচুয়ার সেল, এটা আপনাদের মনে রাখা উচিত। ম্যাচিউর। ম্যাচিউর সেল। শোনেন, আমি সূত্র দিয়ে দিচ্ছি। যেই সকল জায়গার সাথে সাইড সাইট থাকলে তো কথাটা থাকবে, ম্যাচিউর। একটু আমার কথা শোনেন। সাইড যেই সকল শব্দের শেষে সাইট থাকবে বুঝতে হবে ওইটা হলো মেচুয়ার। আর যার কথার সাথে ব্লাস্ট থাকবে সেটা হলো বাচ্চা, কারণ ব্লাস্টোসিস, ট্রোপোব্লাস্ট এগুলো হচ্ছে যদি কখনো রিপ্রোডাক্টিভ সিস্টেম নেই বুঝাই দিব। এরপরে যার শেষে থাকবে ক্লাস্ট। ক্লাস্ট মানে হলো ফার্স্ট ক্লাস, ও হলো যে সবকিছুকে রিমডেলিং করে। তাহলে রিমডেলিং সেল কোনটা? সেটা হচ্ছে অস্টিওক্লাস্ট, মানে ও সবকিছু রিমডেলিং করে। আর সাইট থাকার কারণে মেচুয়ার সেল হলো অস্টিওসাইট। আর ব্লাস্ট থাকার কারণে হলো ব্লাস্ট, মানে বাচ্চা সেল হলো অস্টিওব্লাস্ট। ওই রকম এখানে যেহেতু সাইট কথাটা আছে তার মানে এটা মেচুয়ার। একটা টার্ম বুঝাই দিলাম, সারা জীবন মনে রাখবেন, আপনাকে আর নতুন করে পড়ার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমি কিন্তু কোথায় কোনো কোচিং করি নাই, কিছুই করি নাই। আমি প্রথমবারই চান্স পেয়েছিলাম, কারণ আমার বেসিক ভালো ছিল আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছিল। আমি শুধুমাত্র বেস দিয়ে, আমি কিন্তু অত বেশি প্রস্তুতিও নিয়েছিলাম না। কিন্তু আপনারা যেটা যাদের অভ্যাস খালি মুখস্থ করা, এরা আসলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন না। মুখস্থ করে হয়তো এখানে চান্সও পাবেন, কিন্তু ঘোড়ার আন্ডা হবে, আপনি জাতিকে কিছুই দিতে পারবেন না। সো প্রত্যেকটা শব্দ সুন্দর করে বুঝে বুঝে পড়বেন। চান্স পাইলাম আর একেবারে নবাবজাদা রাসূলুল্লাহ খান হয়ে গেলাম সেটা কিন্তু না। আপনাকে বুঝে পড়তে হবে, সারাটা জীবন আপনার কাজে লাগবে। এই জায়গাগুলো আমি বোঝাতে চেয়েছিলাম, কিন্তু হলো সময় হবে না, অন্য জায়গায় যাব। এইখানে যেটা বুঝাইছিলাম, এই যে গ্লোমেরুলাস, এখানে এসে কি কি হয় সেটা আমি আগেই বলেছি, যে এখানে কেডা কেডা কি হয় সেটা বলছি, পানি, এখানে এসে কারা কারা, এখানে সবগুলো লেখা আছে, পরবর্তীতে দেখে নিবেন, কারোর কোনো সমস্যা হলে জেনে নিবেন, কারণ এখন সময় নাই। এখন ওই যে পড়াগুলো বলতেছি, যে এগুলো আমার পড়া ছিল, ওগুলো এখন আলোচনা করে আসছি।
এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কানেক্টিং টিউবুল, কর্টিক্যাল, এই যে সব কথা। এখন হচ্ছে প্রসেসটা হলো ফরমেশন অফ ইউরিন আর রিঅ্যাবজর্পশন অফ ওয়ান্টেড সাবস্টেন্স, মানে হলো ওই যে যেটা রিঅ্যাবজর্পশন হয় ওখানে ওয়ান্টেড সাবস্টেন্স গুলো আবার নিয়ে নেয়, যেরকম ছোট মাছ পড়ে গেছিল আপনি সেটা তুলেছেন। আর এই যে এক্সক্রেশন, যেই পানিগুলো চলে গেছে আর আসবে না, ওইটা হলো ওইগুলো হলো সেক্রেশন বা এক্সক্রেশন। আপনি আপনার ছোট ছোট মাছগুলোকে যখন তুললেন ওটা হলো রিঅ্যাবজর্পশন। কিন্তু যখন ফিল্ট্রেশন ঘটে, ওই ফিল্ট্রেশনে কি হয় সেটা আলোচনা করবো হলো এইখানে। দেখেন এর এই ফরমেশন অফ ইউরিন 3টা প্রসেসে হয়, সেই কথা এখানে বলছেন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এখানে দেখেন কথা আছে নেট ফিল্ট্রেশন প্রেসার কত, এটা মনে রাখবেন 10 মিলিমিটার অফ মার্কারি। এটার একটা হিসাব আমি এখানে বুঝাই দিব, এটা কিন্তু প্রশ্নতে আসে। নেট ফিল্ট্রেশন প্রেসার কত, উত্তর 10 মিলিমিটার অফ মার্কারি। এখানে কি ঘটনা ঘটতেছে খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন। এইখানে পোডোসাইট সেল আছে আর এইখানে রক্ত আসে, এইখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার হয়। কোথায়? গ্লোমেরুলাসে হাইড্রোস্ট্যাটিক প্রেসার হয়। হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে কি? হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে হলো পানির, হাইড্রো মানে পানি, স্ট্যাটিক মানে যে স্থির অবস্থা। তাহলে এই জায়গায় যখন ব্লাড এসে জমা হয়, স্থির অবস্থায় একটা চাপের সৃষ্টি করে। চাপের সৃষ্টি করলে আমাদের পোডোসাইট সেল আবার একে আরো শক্ত করে চাপ দিয়ে ধরে রাখে হাত দিয়ে। সাথে সাথে এই দুইটার জিনিসের জন্য, এই যে তীরগুলো দেখতেছেন, ওই দুইটা জিনিসের জন্য এই দিক দিয়ে রক্তগুলো ফিল্ট্রেট হয়ে চলে আসে। এটাকে বলা হয় গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এটা কত? 55 মিলিমিটার অফ মার্কারি। মনে রাখেন গ্লোমেরুলারটা কিভাবে হচ্ছে, এই যে পানি আসতেছে প্লাস গ্লোমেরুলাসের যে পোডোসাইট সেল জোরে চাপ দিচ্ছে, কত শক্তি দিয়া? 55 মিলিমিটার অফ মার্কারি শক্তি দিয়া। এরপরে ব্লাড কোলয়েড অসমেটিক প্রেসার, যেটা হলো যে আমাদের এখান থেকে যেই পানিটা বের হয়ে এসছে, বের হওয়ার পরে এখানে একটা স্পেস আছে যেটার নাম হলো এই যে আপনার হলো বোউম্যানস ক্যাপসুলার স্পেস। এই স্পেসের ভিতরে ওইখান থেকে বের হয়ে আসা পানিগুলো জমা থাকে। সে আবার উপরের দিকে একটা প্রেসার দেয়, কতটুকু? 30 মিলিমিটার অফ মার্কারি দিয়া। এরপরে এই যে ক্যাপসুলটা কাপ শেপ, এও আবার একটা চাপ দেয়, সে আবার কতটুকু দিয়া? ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার দেয় 15 মিলিমিটার অফ মার্কারি দিয়া। তাহলে ও ওখান থেকে চাপ দিচ্ছে, এও এখান থেকে চাপ দিচ্ছে। এই ঘটনা কেমন করে ঘটতেছে এটা আমি যদি হাত দিয়ে বুঝাইতে পারতাম, খুবই আফসোস। আপনারা যদি আমার ক্লাসে আমার সামনে থাকতেন, আমার মনে হয় না একটা কোনো স্টুডেন্টকে আমি ছেড়ে দিতাম, বাট এখানে আমি বুঝাই দিতে পারছি না। যদি যতটুকু বুঝে নেন, ও চাপ দেয়, সব চাপ যখন একত্র হয় তখন এর 55 মিলিমিটার অফ মার্কারি মাইনাস এই দুইটা যখন মাইনাস হয়, আপনার 30 আর 15 45, আর ওর হলো 55, মাইনাস করলে হয় হলো +10। এইটাই হলো নেট ফিল্ট্রেশন রেট। ক্লিয়ার? নেট ফিল্ট্রেশন রেট। এই হলো চাপ দেয় কিভাবে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে কি? ওখানে ব্লাড রেখে দিলে একা একা একটা চাপ হয়, প্লাস পোডোসাইট সেল জোরে একটা চাপ দেয়। হ্যাঁ 10 মিনিট আছে। এরপরে কি ক্লাস হবে? না না, এরপর অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা অনেক বিরক্ত মনে হয়। শেষ এই যে রিঅ্যাবজর্পশন সাবস্টেন্স প্রক্সিমাল কনভলিউটেড টিউব, ওই যে আমি যে কথাটা বলেছিলাম 60 থেকে 70% পানি আর হলো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এন্ড রিঅ্যাবজর্ব হয়। আর অ্যাসেন্ডিং এখানে কি হয়? যে রিঅ্যাবজর্পশন সোডিয়াম এন্ড ক্লোরিন। এগুলো এত ইম্পর্টেন্ট কথা ছিল, আমি শেষ করতে পারলাম না। এখানে অনেক সুন্দর করে সাজাইছিলাম, বাট আর সময় নেই, এতক্ষণ আপনাদের করবো না। বাট আমি এই কথা আগেই বলে আসছি, 60 থেকে 70% কোথায় হয়। হ্যাঁ, ওই কথাগুলো আগে বলছে। এই দেখেন অ্যালডোস্টেরন ইনক্রিজ রিঅ্যাবজর্পশন, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম সেক্রেশন। এই কথাগুলো আমি সুন্দর করে এই জায়গায় সাজিয়েছিলাম। এখন ওইগুলো বাদ দেই, কারণ সময় নেই। আমি আসল কথায় যাচ্ছি, আপনার সূত্রটা দিয়ে দিচ্ছি। একদম লাস্ট পেজের সূত্রটা যেন আপনারা মনে রাখতে পারেন। এই বাকিগুলো আমি আসলে শেষ করতে পারলাম না, সরি। এই সূত্রটা মনে রাখেন, মুখস্থ করার কৌশল। কাভারিং অফ অল ইউরিনারি অর্গানস। যদি বলে ভাইয়া আপনি আবার একটা ক্লাস নেন তাহলে। না, সবাই যদি চাই নিব, কিন্তু কেউ যদি বিরক্ত হয় তাহলে নিব না। আপনারা কি সবাই চান? না না ভাইয়া, সবাই যাবে। আরেকটা ক্লাস ভাইয়া নিলে ভালো হবে। ওকে ভাইয়া আরেকটা ক্লাস ওয়েট, তাহলে আবার উপরে যাচ্ছি। ওয়েট, ওকে, বুঝা দিয়েছি। কই জানিছিলাম ভাই? আর উপরে, হ্যাঁ এইখানে। ওকে, আপনারা এখান পর্যন্ত দেখেন, এরপর আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ। আমার তো ওই ক্ষুধা লেগে গেছে। আপনি কিছু খেয়ে নেন, আমার ক্ষুধা নেই। ভাই আমি কিন্তু আপনাদের অনুমতি নিয়েই নিলাম, রাগ করেন না, আমার উপর আবার বদদোয়া দিয়েন না, ঠিক আছে? না না ভাইয়া, আচ্ছা করেন, আপনারা ক্লাস করেন, এই সমস্যা নেই। দেখেন গ্লোমেরুলার ক্যাপসুলার একটা চাপ দিছে, এরা একটা চাপ দিছে। এই চাপটা কেমনে হয়? আপনি হাতে একটা ছোট্ট ফোমের টুকরা নেন, সেই ফোমের টুকরার উপরে পানি দেন, দেওয়ার পরে ওই ফোমের টুকরাকে আপনি হাত দিয়ে একটা চাপ মারেন। চাপ মারলে দেখবেন ওই ফোমের থেকে কিভাবে পানি বের হয়ে যাচ্ছে। ওই ঘটনাই এখানে ঘটে। আপনার আঙ্গুলের চাপে একটা উপরের আঙ্গুল একদিকে চাপ দেয়, নিচের আঙ্গুল একদিকে চাপ দেয়,
এই চাপ দেওয়ার কারণে পানিটা বের হয়। ওই ঘটনাই এখানে এভাবে দেখানো হয়েছে। যদি না বোঝেন পরবর্তীতে আমাকে আমার মেসেঞ্জারে বা যেভাবে হোক জেনে নিন। প্রক্সিমাল কনভলিউটেড টিউবে আমি আগেই বলছি 60 থেকে 70%। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দেখেন 60 থেকে 70%। আমি আগেই বলছি প্যাচ যদি লাগে যে কোথায় রিঅ্যাবজর্পশন হয়, আগেই বলছি ওই যে বৌমান্স ক্যাপসুল বৌমা, ওই বৌমা যদি কাউকে আম দিতে চায় তাহলে সামনের দিকে যে থাকবে ও আগে ফিরিয়ে দিবে, তারপরে শেষের অংশ যে থাকে সে সবচেয়ে পরে দিবে। তার মানে সবচেয়ে কম রিঅ্যাবজর্পশন হয় ডিস্টাল কনভলিউটেড টিউব বলে, সবচেয়ে বেশি হয় হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউব বলে। আমি মনে হয় বুঝাতে পেরেছি। আর গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এই দুইটা জিনিস একবারে আরেকবার বলেন ওইটা। কোনটা আমি বলেছি ভাই যে একটু পানি খান, একটু পানি খান। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এটা বৌমার কাছাকাছি থাকে, মানে ওই যে বৌম্যান্স ক্যাপসুলের কাছাকাছি থাকে। যেহেতু ফিল্টারেশন ওই বৌমার কাছ থেকে হয়, তো ওই বৌমা যদি কোনো আম অথবা টাকা পয়সা সবারে দেয়, দেওয়ার পরে যদি বলে টাকাটা আমাকে ফেরত দেন, তাহলে কে ফেরত আগে দেবে? যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ও আগে দেবে, কারণ ও হচ্ছে বৌমার কাছাকাছি থাকে। সুতরাং মনে রাখবেন এই সূত্র যে বৌমাকে আগে টাকা ফেরত দেবে কে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। সুতরাং সমস্ত রিঅ্যাবজর্পশন 80% রিঅ্যাবজর্পশন হবে এই বৌমার কাছাকাছি যে থাকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। আর শুধুমাত্র পানি হলো 60 থেকে 70% রিঅ্যাবজর্পশন হবে। আর গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এই দুইটা জিনিস একবারে 100% বা কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হবে। ভাই যেভাবে কষ্ট করে পড়াচ্ছি, যদি ভুল করেন আমি কিন্তু ক্ষমা করব না, কারণ আমি বারবার বলে দিচ্ছি গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এরা কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয় কোথায়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। এরপরে হলো অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি। দেখেন অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি, হ্যাঁ বাইকার্বনেট হয় হচ্ছে 95%। এখানে একটা বাইকার্বনেট থাকে, সেটা কিন্তু 100% না, ওটা হলো 85%। আর হলো অ্যাসেন্ডিং লিপ অফ লুপ অফ হেনলি। এই যে এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, আসবে যারা ভালো করতে চান তারা কিন্তু খুব এইগুলাই। আর ওই ছোট ছোট জিনিস ওটা একটা ছোট বাচ্চাও পারে। রিঅ্যাবজর্পশন সোডিয়াম অ্যান্ড ক্লোরিন, তাহলে অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুমে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হলো ক্লোরিন, আর সোডিয়াম হালকা হয়। আর সোডিয়ামও 80% কোথায় হয়? এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। আর ডিসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলিতে রিঅ্যাবজর্ব হয়, এটা তো পানি, শুধুমাত্র পানি, কিন্তু খুব কম পরিমাণে। আর ডিস্টাল কনভলিউটেড টিউবুল এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে অ্যাজোকিয়েট ওয়াটার কোথায় রিঅ্যাবজর্পশন হয়? অ্যাজোকিয়েট ওয়াটার এই কথাটা মনে রাখেন ভাই, আমি এটা পরে বুঝাবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কথা যে অ্যাজোকিয়েট রিঅ্যাবজর্পশন কোথায় হয়। আপনার পরবর্তীতে প্রশ্নটা পড়তে গেলে দেখবেন কার্ডিয়াক ক্লাসেও আছে রিঅ্যাবজর্পশন। কোন রিঅ্যাবজর্পশন? এরা তো সবাই পানি রিঅ্যাবজর্পশনই করে, কিন্তু অ্যাজোকিয়েট রিঅ্যাবজর্পশন হয় হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। অ্যাজোকিয়েট কথাটা মানে কি সেটা আমি পরবর্তীতে যেহেতু একটা ক্লাস নিব আমি বুঝাই দিব, একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এখানে অ্যাজোকিয়েট ওয়াটারের কথা বলা হলো। এখানে ক্লিয়ার করেন, দেখেন প্রত্যেকটি জায়গায় ওয়াটার কথাটা আছে, এরা সবাই ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। কিন্তু ওখানে যদি প্রশ্ন করে কে আপনার অ্যাজোকিয়েট ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, সে হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ঠিক আছে? কিন্তু এও কিন্তু পানি রিঅ্যাবজর্পশন করে, কিন্তু সেটা অন্যটা। ক্লিয়ার? এরপরে আসি হলো, আবার বলতেছি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল কি করে? অ্যাজোকিয়েট ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। ডিস্টাল কনভলিউটেড টিউবুল অ্যাজোকিয়েট ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল সাধারণ পানি করে, সে হলো 60 থেকে 70%। আর সোডিয়াম হলো 80%, এবং সমস্ত রিঅ্যাবজর্পশন হলো 80%। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 80% হয়, কারণ সে বৌমার কাছাকাছি থাকে। ক্লিয়ার? গ্লুকোজ এন্ড অ্যামাইনো অ্যাসিড 100%। আর হলো যে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড একেবারে 100% কোথায় হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। 100% কোথায় হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। প্যাচ লাগতে পারে যে ভাই এটা কোথায় জানো, ডিস্টালে না প্রক্সিমালে? আপনি মনে রাখবেন বৌমার কাছাকাছি আছে, সুতরাং উইদাউট এনি কনফিউজ দিস মাস্ট বি দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এরপরেও যদি না বোঝে, বলে স্যার বুঝি নাই, কোথায় বুঝি নাই? স্যার তাও বুঝি নাই। তাও না বুঝলে আর বোঝানোর কিছু নাই। ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ইউরিনারি এখন হচ্ছে অ্যালডোস্টেরন। কত পার্সেন্ট হয়? 20%? আদার্স যেটুকু শুধুমাত্র প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হয় 80%, আর বাকি ডিস্টাল কনভলিউটেড টিউবুল বলেন অথবা অ্যাসেন্ডিং লিম্ফ অফ লুপ অফ হেনলি বলেন অথবা ডিসেন্ডিং এ বলেন, বরাবর হয় হলো 20%। শুধুমাত্র প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল হয় হলো 80%। সেটা কি? টোটাল রিঅ্যাবজর্পশন, সেখানে কিন্তু ওয়াটার আলাদা আলাদা না, টোটাল রিঅ্যাবজর্পশন হয় 80%। কিন্তু শুধুমাত্র পানি হয় 60 থেকে 70%। শুধুমাত্র গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড হয় 100%। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে,
যেভাবে বোঝাচ্ছি ওইভাবে ভেতর থেকে টেনে বের করবো, কিন্তু না পারলে দেখবো না কে পারছে না। ভাই আছে কয়জন? দেখেন তো। সবাই আছে, খুব মজা পাইছে। আচ্ছা নেক্সট আবার যুক্ত হন, আমি এটা ইন করে দেই। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার। আবার যুক্ত হন ভাই। হ্যাঁ